আমাদের এই হাসি খুশি হাজার মজার অঙ্গনে, আমাদের এই হাসি খুশি হাজার মজার অঙ্গনে। এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে, এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে। আমাদের এই হাসি খুশি হাজার মজার অঙ্গনে, আমাদের এই হাসি খুশি হাজার মজার অঙ্গনে। এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে, এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে। এটা শুধুই গানের মেলা, খেয়াল খুশির খেলা, শুধুই গানের মেলা, খেয়াল খুশির খেলা। দুষ্টু পাজি দুঃখ বুড়ো, মুন্ডুটা তার করবো বুড়ো। দুষ্টু পাজি দুঃখ বুড়ো, মুন্ডুটা তার করবো বুড়ো। জানবো আলো অন্ধকারে, ডাকছে কে যে বন্ধ দ্বারে। সবচেয়ে এই মন রাঙানো আনন্দের সঙ্গনে, সবচেয়ে এই মন রাঙানো আনন্দের সঙ্গনে। এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে, এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে, এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে, এসো সবাই দল বেঁধে আজ এসো শিশুর অঙ্গনে। শুভ সন্ধ্যা। চলতে চলতে শিশুর অঙ্গন 53 বছর অতিক্রম করে 54 বছরে পড়েছে। আজকের সন্ধ্যায় আপনারা সবাই স্বাগত। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা নমস্কার গ্রহণ করুন। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা শিশুর অঙ্গনের আদর ও ভালোবাসা নাও। শিশুর অঙ্গনের আজকের নাটক ছেলেবেলার রবি ঠাকুর। যারা অভিনয় করছে: রবি দীপান্বিতা মাহাতো, দারোয়ান প্রিন্স সিং, সত্যক শুভজিৎ মণ্ডল, মা আয়েশা সিং, দশরথ আরাধ্যা বোস, সিন্ধু ঈশানী রায়, দিদিমা শ্রী মণ্ডল, বাড়ির লোকজন আরাত্রিক দাস, অন্বেষা বাগ, আরোহী সিং, প্যারিদাসী শ্রুতি পাত্র, দুখন বেয়ারা সুরজিৎ হালদার, কানা পালোয়ান অনুপম মাহাতো, মুকুন্দরাম সুলতান মল্লিক, শ্যাম প্রিন্স সিং, ব্রজেশ্বর প্রিন্স সাউ, আব্দুল মাঝি সায়ন ভুইয়া, রাম রঞ্জন দাম, লক্ষণ সুনিতা সিং, সীতাক বিউটি দাস, রাবণ খোয়াইশ সিং, হরিণ মাহি মাহাতো, চুড়িওয়ালি স্নেহা মণ্ডল, বাসনওয়ালা অনিরুদ্ধ ধারা, আচার্যিনী সঙ্গীতা মণ্ডল, প্রথম সঙ্গিনী আরাধ্যা বোস, দ্বিতীয় সঙ্গিনী স্নেহা হাজরা, শঙ্করী সায়ন্তিকা দাস, লেনু সমাদ্দিতা রায়, দেবেন্দ্রনাথ অন্তরা রাউত, মঞ্চক মনিন্দ বেরা, আলোক অমিতাভ গোপাল, রূপসজ্জাক নবকুমার সরকার, পাপেট ও শিল্প নির্দেশনা অরুণ দত্ত, সহযোগিতায় শৌরিয়া প্রসাদ, ব্যবস্থাপনা তপতী সাহা, পূর্ণিমা দত্ত, স্বপন ভট্টাচার্য, বর্ণালী ভূঁইয়া, রাশি ভূঁইয়া, পাপ্পু সিং, মমতা সিং, রোহন রজক। নাটক শ্রী শৈলেন ঘোষ। নির্দেশনা দেবেশ সাহা, সহ নির্দেশনা ইন্দ্রনীল দত্ত, অন্তরা রাউত। একটি বিনম্র অনুরোধ: অনুষ্ঠান চলাকালীন আপনাদের মুঠোফোনগুলো হয় বন্ধ রাখুন, নতুবা সাইলেন্স মোডে রাখুন। অতি প্রয়োজনে হলের বাইরে গিয়ে কথা বলুন। শুরু হচ্ছে শিশুর অঙ্গনের আজকের নাটক ছেলেবেলার রবি ঠাকুর।
গেলে কলকাতায়। তখন না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। শহরে ছ্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ঝড় ঝড় করে। বাবুরা অফিস যেতে এই ছ্যাঁকড়া গাড়ি চেপে পাট চিবোতে চিবোতে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল পালকির হাফ ধরানো অন্ধকারে। হুহুমনা হুহুমনা রে হুহুমনা 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 রে। পাশে পাশে চলতো পিঠুরে বাঁধানো লাঠি হাতে তরপাঞ্জি। হুহুমনা রে হুহুমনা 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 রে হুহুমনা হুহুমনা। দারোয়ানদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো। তখন শহরে গ্যাসও ছিল না, বিজলি বাতিও ছিল না। বুমশাই মিটমিটে আলোয় পড়াতেন। সেই সময়কার সব কথা আমার মনেও নেই, কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। আমার আমার জীবনে এইটাই প্রথম কবিতা। এমনি করে ফিরে ফিরে আনন্দে আমার সারা মন জুড়ে জল পড়ছে পাতা নড়ছে, জল পড়ছে পাতা নড়ছে, জল পড়ছে পাতা নড়ছে, জল পড়ছে পাতা নড়ছে। সেদিন মেঘলা আকাশ, বারবাড়ির বারান্দায় খেলা করছি। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। পুলিশম্যান পুলিশম্যান! হঠাৎ কোত্থেকে আমার ভাগ্নে শত্রুর সময় ভয় দেখালো। আমি ভয় মার কাছে ছুটে গেলাম। মা! পুলিশম্যান আমায় ধরতে আসছে। পুলিশম্যান? কে বললো? সত্য। তোর বোকা ছেলে, সত্য তোকে ভয় দেখিয়েছে। ভয় দেখিয়েছে? কেন? পুলিশম্যানকে তুই ভয় পাস বলে। কিন্তু মা, রামায়ণে যে অত রাক্ষস খক্ষস, কই তাদের কথা পড়ে তো আমি ভয় পাই না। বেশ তো, আর নিচে না গিয়ে এখানে বসে বসে রামায়ণী পড়। সত্য ছিল পূর্বেতে করিতে না রে আন,
মহাপুণ্যবান রাজা ধর্মধিষ্ঠান, কন্যা চলে লোমপাদ ভূপতির ঘরে, দশরথ রাজত্ব করেন নিজপুরে। দৈবে নিবন্ধ আছে না হয় খণ্ডন, মৃগয়া করিতে রাজা করেন গমন। হস্তি ঘোড়া রাজার চলিল শতে শতে, মৃগ অন্বেষিয়া রাজা বেড়ান বনেতে। ভ্রমিয়া বেড়ান রাজা নিবিড় কানন, অন্ধকের তপবনে গেলেন তখন। আজ বোধহয় কোনো শিকারী আমার ভাগ্যে জুটল না। এই ছায়া ঘেরা গাছের নিচে এখন একটু বিশ্রাম না নিলে ক্লান্তি দূর হবে না। কিসের শব্দ? মনে হয় যেন কোনো হরিণ জলপান করছে। শব্দ ভেদিবান, তুমি যাও ওই হরিণের বুক বিদ্ধ করো। একটু জল, একটু জল, একটু জল, একটু জল, একটু জল, একটু জল, একটু জল। হায় হায়, এ আমি কি করলাম? তোমাকে আমি হরিণ ভেবে শব্দ ভেদি বান ছুড়লাম। রাজা, ভয় পাচ্ছ কেন? কপালে কপালে যা লেখা আছে তা তা কে খণ্ডাবে? জানো রাজা, জানো জানো রাজা, আমার আমার নাম সিন্ধু। গত জন্মে আমি আমি ছিলাম এক রাজার কুমার। সে সময় আমি যে কত পাখি মেরেছি তা তা গুণে শেষ করা যায় না। একদিন এক গাছের ডালে এক কপোত আর কপোতি বসেছিল। কপোতকে আমি তীর মেরে হত্যা করলাম। মরবার সময় কপোত আমায় অভিশাপ দিয়ে বলেছিল, পরের জন্মে আমারও তীরের ঘায়ে মৃত্যু হবে। রাজা, সেই কপোতের অভিশাপ মিথ্যে হলো না। তোমার বাণের আঘাতে আমার মৃত্যু ঘনিয়ে এলো। রাজা, এখনই আমার মৃত্যু হবে। মৃত্যুর সময় আমি আমার মা বাবাকে দেখতে পাবো না। এ আমার কম দুঃখ নয় রাজা। আমার মা অন্ধ, আমার বাবা অন্ধ। আমার মৃত্যু হলে তাদের কষ্টের শেষ থাকবে না।
আর তুমিও পড়বে বিপদে। তবু তবু আমার একটি অনুরোধ, তুমি তুমি আমার মৃতদেহটি তাদের কোলে তুলে দিও। এছাড়া এছাড়া আর 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 কোনো কিছুই চাইবার নেই তোমার কাছে। কাঁদছিস কেন রে রবি? আচ্ছা আচ্ছা, রাজা দশরথের কি দরকার ছিল দিদিমা একটি হরিণী শিকার না করলে কি তার চলতো না? একটি প্রাণ নিতে গিয়ে কত প্রাণ গেল বলো। এত নিষ্ঠুর কেন হয় রাজারা? দে রামায়ণটা আমায় দে, আর পড়তে হবে না। কেড়ে নিচ্ছ কেন? ছেলের চোখ উপচে জল গড়াচ্ছে, আর আমি শুকনো চোখে তাই দেখবো বুঝি? তবে তবে তুমি একটা গল্প বলো। কি গল্প শুনবি? আমার বন্ধু ইরাজে গল্পটা বলে। তার গল্প আমি কি করে জানবো? জানো না, আমাদের এই বাড়ির ভিতরেই যে একটা রাজবাড়ি আছে, তার সেই গল্পটা ইরা জানে, আর তুমি জানো না। ইরা তো সেখানে যায়। তুমি যাওনি কোনোদিন? তুই গেছিস? না, আমার সে কোনোদিনই নিয়ে যায় না। যতবার জিজ্ঞেস করেছি কোথায় আছে সেই রাজবাড়ি, সে কিছুতেই বলে না। শুধু বলে সে একটা আশ্চর্য জায়গা। ও খুড়ি, খুড়ি, কি বলছো? একটু শোনো। যাই, তুই বস, আমি তোর মা কি বলছে শুনে এক্ষুনি আসছি। আমি জানতুম দিদিমার আর এক্ষুনি আসা হচ্ছে না। আমারও রাজপুত্রের গল্প বলা হচ্ছে না, শোনাও হচ্ছে না। দিদিমা রামায়ণটা পর্যন্ত নিয়ে চলে গেল। এই যে পালকিটা দেখছো, এটা আমার ঠাকুমাদের আমলের। এটা এখন পড়েই আছে অকেজো হয়ে। সেই জন্যেই পালকিটার উপর আমার ভীষণ মনের টান। সুযোগ পেলেই সবার চোখকে ফাঁকি দিয়ে এই পালকিটার মধ্যে চুপটি করে লুকিয়ে বসে থাকি, আর মনে মনে ভাবি এই পালকিটা যেন সমুদ্রের মাঝখানের একটা দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুসো। তখন আমাদের বাড়ি ভর্তি লোক, সব সময় এ ডাকছে ও ডাকছে, একেবারে হইচই কাণ্ড। বসে বসে দেখি সামনের উঠোন দিয়ে প্যারি দাসী ধামাকাকে বাজার করে নিয়ে আসছে।
বাঁধে গঙ্গার জল আনছে। আর কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল কুস্তির প্যাচ কষছে। আর ওই দেখো শ্যাম আমায় খুঁজে খুঁজে ডাকছে। দমনি, দমনি, ও দমনি। হ্যাঁ, শ্যাম আমাদের চাকরদের ছোট কর্তা। আমি যে পালকিতে বসে আছি ও ও জানে না, তাই আমায় খুঁজছে। শ্যাম আমাকে দমনি বলেই ডাকে। একবার যদি জানতে পারে আমি এখানে লুকিয়ে বসে আছি, তাহলে আর রক্ষে নেই। ধরে নিয়ে যাবে চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর দাদার কাছে। আর ব্রজেশ্বর দাদা আমার পিঠে এমন চাপড় দেবে না। আচ্ছা বলো, আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি খুব দুষ্টু? কেন যে মারে? একলা বসে আছি পালকির ভেতরে, আর ভাবছি কত কথা। ভাবছি আমার পালকি যেন চলছে চলছে ঘন বনের ভিতর দিয়ে। বাঘের চোখ জল জল করছে, সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুড়ল। সব চুপ। তারপর পালকির চেহারা গেল বদলে, হয়ে উঠল ময়ূরপঙ্খী। ভেসে চলে সমুদ্রে। আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। সে আমায় গল্প বলেছিল। এমনই এক কালবৈশাখীর দিনে সে ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়েছিল।
সে কি ভীষণ তুফান! নৌকো ডুবে ডুবে। নৌকো ডুবে গেল? না, আমি রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লুম জলে, সাঁতরে উঠলুম চরে, তারপর? টেনে তুললুম ডিঙি। তারপর? তারপর আর কি, আমি বেঁচে গেলুম। নৌকোটা ডুবলো না, অমনিই বেঁচে গেলে? বলো না তারপর কি হলো? আর তারপর আর তারপর তারপর সে এক কাণ্ড। দেখি একটা নেকড়ে বা তার গোপ জোড়া কোত্থেকে এলো? ঝড়ের সময় সে উঠেছিল ওপারের গঞ্জের ঘাটে পাকুড় গাছে। বাঘটা বেঁচে গেল? বাঁচবে কি, দমকা হাওয়ায় গাছ পড়লো ভেঙে পদ্মায়। তারপর? বাঘ ভায়া ভেসে যায় জলে তোড়ে, খাবি খেতে খেতে উঠলো চড়ে। তাকে দেখেই আমি আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। তারপর? আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। সে তোমাকে খেয়ে ফেললো না? আমি ডাক দিলুম, আও বাচ্চা আও। সে আমার সামনে দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁসা। সে মরে গেল না? মরবে তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। বাঘের বাচ্চাকে দিয়ে ডিঙির গুণটা নিয়ে নিলুম অন্তত 20 ক্রোশ রাস্তা। 10-15 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে শেষ হয়ে গেল? আর কত হবে? গল্প শেষ না হলে আর একটা গল্প তৈরি হবে কি করে? এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক একদিন আমি করতুম মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র। এটা ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছু মন নেই। বড় হয়ে কুলিগিরি করতে হবে, দুষ্টু দুষ্টু দুষ্টু। ওই দেখো, ওই যে লোকটি যাচ্ছে, ওর নাম ব্রজেশ্বর, আমাদের তোষাখানার বড় কর্তা। নবাবদের আমলে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। কি হলো? তুই কি অন্ধ হয়ে চলিস? আমি স্নান করে শুচিশুদ্ধ হয়ে ফিরছি, স্পর্শ করে ফেললে পুনরায় যে স্নান করতে হবে সেটা কি তোর জানা নেই? কি হয়েছে? কি সংবাদটা কি? দমনিকে কইতে পাইলাম না। কতক্ষণ? তা অনেকক্ষণ। তোর উপর তার ভার অর্পণ করেও আমার নিস্তার নেই। এমন দায়িত্বহীন কর্মচারীর প্রয়োজন যে কি তা আমার জানা নেই। অমর না, হা করে দণ্ডায়মান না থেকে খুঁজে বার কর। কোথায় খুঁজো? আরে জমপুরিতে গমন করে একবার খোঁজ নিয়ে এসো। যত সব অপদার্থ। দমনি, দমনি, দমনি।
সে আমার এই কাঠের শিঙ্গিকে নিয়ে। পুজোয় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলাম আমার এই শিঙ্গিকে বলি দিলে খুব একটা মজা হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। শিঙ্গি মামা কাটুম, আন্দি বসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যাম কুড়কুড়, আখরোট বাখরোট খট খট খটাস, পট পট পটাস। দমনি, তুমি তুমি এখানে সিঙ্গি লইয়া বলি দিতাছো, আর আর আমি তোমারে সারা রাজ্যে খুঁজতাছি। আমি তো এইখানেই। তুমি যদি সারা রাজ্য আমাকে খুঁজে বেড়াও তবে দেখতে পেলে না কেন? শুধু শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য আমি বড় কর্তা বোঝেশ্বর দাদার কাছে বকুনি খালাম। চলো চলো চলো। কোথায়? দুপুর রোদ্রে কোথায় যাইতে হয় তুমি জানো না? তোষাখানায়। চলো চলো। আমায় মারবে না তো? দমনি, তুমি যে কি কথা কও! আমি কি তোমারে কোনোদিন মারছি? হ্যাঁ, তুমি মারোনি সে তো জানি, কিন্তু ব্রজেশ্বর দাদাকে ভয় করে। এই চলো চলো, আমি বড় কর্তারে বুঝাইয়া তোমারে মাপ কইরা দেবাক্ষণ। চলো চলো, এখন চলো। বড় কর্তা ঘুমাচ্ছে। তুমি ঘুমোবে না? এই এই ভর দুপুরে আমি আমি শুইয়া পড়লে তোমার দুষ্টামি করার খুব সুবিধা হয় না? তুমি তো রোজ ঘুমো। আজও ঘুমাবো, আজও ঘুমাবো, তবে তোমারে দুষ্টামি করতে দেব না। বসো, এইখানে বসো বসো। গন্ডি কাইটটা দিছি। কেন? গন্ডির বাইরে একদম যাবা না। গন্ডির বাইরে যায় সীতার কি হয়েছিল তুমি জানো না? চুপটি কইরা বসো, এইখানে চুপটি কইরা বসো, একদম যাবা না বাইরে। তাহলে রাবণ আইসা খপ কইরা তোমারে ধরবে। একটু পরে ঘুমিয়ে পড়ল শ্যাম। আমি গন্ডির চারপাশটা ভয় ভয় দেখতে লাগলুম, আর আমার চোখের ওপর ভেসে উঠল সেই সোনার হরিণ। কেমন কেমন ছটফট করে চাইছে, এদিক ওদিক হাঁটছে, আর 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 তাইতে দেখো সীতার মুখখানে আনন্দে উছলে উঠছে। হে রাঘব, দেখো দেখো কি সুন্দর একটি সোনার হরিণ তপবনের সামনে দাঁড়িয়ে আছে। কই? ওই যে, ওই দেখো। তাই তো। যদি অনুমতি দাও তোমার একটি কথা নিবেদন করতে পারি। কি কথা সীতে? তুমি যদি ওই সোনার হরিণ হত্যা করে তার চর্ম এনে দাও তবে কুটিরে বিছিয়ে বসতে পারি। লক্ষণ ভাই। দাদা, দেখো তো ভাই, কি সুন্দর এক সোনার হরিণ। এমন সোনার হরিণ কেমন করে হয়? এমন হরিণের জন্ম কে দিল? জানকী এই হরিণের চর্ম চাইছেন। দেখো তো এমন হরিণ কোথা থেকে এলো?
দাদা, মুনি মুখে শুনেছি মায়াবী রাক্ষসরা মায়া বলে এমন সুন্দর হয়, আর এই সুন্দরের ফাঁদে মন ভুলিয়ে মানুষের রক্ত মাংস খায়, আর নয়তো হরণ করে নিয়ে যায়। এই সুন্দর হরিণ ধরার আগে ভালো করে দেখা উচিত এই হরিণ সত্য না মিথ্যা। এর পেছনে মারিচের হাত নেই তো? মারিচকে হত্যা করতে কতটুকুই বা সময় লাগে, কিন্তু মারিচ না হয়ে এ যদি সত্যি বনের হরিণ হয়, তাহলে এই রত্ন মৃগ জীবন্ত পেলে কত আনন্দ হয় বলো। আর যদি জীবন্ত ধরতে না পারি, তবে আমার বাণে তাকে হত্যা করব, তার চর্ম নিয়ে আসব। লক্ষণ, লক্ষণ, আমি যাচ্ছি। যতক্ষণ না কুঠিরে ফিরি, ততক্ষণ তুমি সীতাকে রক্ষা করো। সাবধানে থেকো। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, আমি বিপদে পড়েছি। লক্ষণ ভাই, আমাকে বাঁচাও। লক্ষণ, শুনতে পাচ্ছ তোমার দাদার আত্মস্বর? তুমি যাও যাও, তিনি বোধহয় রাক্ষসের কবলে পড়েছেন। রাক্ষসেরা হয়তো তাকে হত্যা করবেন। না না, তোমার কোনো ভয় নেই মাতা। এত এত ব্যস্ত হয়েও না মাতা। আমার দাদার কেউ ক্ষতি করতে পারবে না। এ আমার দাদার কাতর কণ্ঠ কখনোই হতে পারে না। তাকে কে মারবে? আমি গেলে তুমি একা থাকবে, এটাও তো ঠিক নয়। ও, বুঝতে পেরেছি। তুমি তো রামের সহোদর ভাই নাও, তাই তার মৃত্যুই তুমি চাও। তোমার মনের বাসনা কি আমি জানি। রামের যদি কোনো ক্ষতি হয়, তবে জেনে রেখো লক্ষণ, আমি নিজেই নিজেকে হত্যা করব, কারুর কাছে ধরা দেব না। না না মাতা, না। আমার আমার মনে কোনো পাপ নেই। জলচর, স্থলচর, অন্তরিক্ষ সবাই সাক্ষী আছেন। আমি আমার দাদাকে তোমার চেয়েও কম ভালোবাসি না মাতা। ওসব তোমার মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি কি করি, আমি কি করি? লক্ষণ, লক্ষণ, তোমাকে অনুরোধ করি, তুমি এক্ষুনি যাও, তাকে রক্ষা করো। ঠিক আছে, ঠিক আছে মাতা, তোমার তোমার এই আদেশ আমি মাথা পেতে নিচ্ছি। তবে তবে একটা অনুরোধ আমি তোমায় করে যাই। তোমার তোমার ঘরের চারপাশে এই 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 আমি গণ্ডি কেটে যাচ্ছি। এই গণ্ডির বাইরে তুমি যেন চেও না। স্বয়ং বিষ্ণু রঘুনাথ, তার পত্নী সীতা। হে দেবতা, আমি তাকে একা শূন্য ঘরে রেখে যাচ্ছি। আমায় বিদায় দাও মাতা, আর আমায় কটু কথা বলো না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, যাচ্ছি। তুমি কে নারী? কোথায় থাকো? তোমার দেশ? আহা, কি সুন্দরী তুমি! মনে তো হয় না মানুষ বলে। তুমি যেন সোনার প্রতিমা। এই দণ্ডক বনে বাঘ আছে, এখানে তুমি একা থাকো কোন সাহসে? আমি তোমার কাছে এসেছি কিছু ভিক্ষার জন্য। আমি জনক নন্দিনী, আমার নাম সীতা, আমি রঘুপতির স্ত্রী। তুমি দাঁড়াও, ভাই লক্ষণ এক্ষুনি এসে পড়বেন। তোমাকে বনের গাছ থেকে ফল এনে দিলে সেই ফল তুমি ভক্ষণ করো। আচ্ছা বলো তো মুনি, তোমার কি নাম? তুমি কেন ভিক্ষা করো? আমার বড় ভাই কুবের অনেক ধনের অধিকারী। আমি এই বনে
বহুকাল তপস্যা করছি, আমাকে সবাই জানে। আমার সময় নেই, এক্ষুনি আমায় কিছু ভিক্ষা দিলে আমি চলে যাই। দ্বিজ, কুটিরের ভিতরে ফল আছে, আমি সেই ফলই তোমায় ভিক্ষা দিতে পারি। তাই দাও। এই নাও দ্বিজ। কুটিরের ভিতরে দাঁড়িয়ে তুমি ভিক্ষা দিচ্ছ? এ ভিক্ষা আমি নিই না। কিন্তু আমার তো আর কোনো উপায় নেই, প্রভুর আজ্ঞা বিনা আমি তো কুটিরের বাইরে যেতে পারবো না। তা যদি না পারো, আমায় যদি কুটিরে বাইরে এসে ভিক্ষা না দাও, তবে সে ভিক্ষা আমি গ্রহণ করি না, আমি যাই। সে কি কথা, অতিথি ব্যর্থ মনে ফিরে যাবে? না না, তা কখনো হয় না। ধর্ম কর্ম সব যে নষ্ট হবে, প্রভু শুনলে আমায় কি বলবেন? বাইরে খোলা ছাদ ছিল আমার প্রধান ছুটির দেশ। ছোটবেলা থেকে আমার নানান রকমের দিন কেটেছে ওই ছাদে। আমি লুকিয়ে ছাদে উঠতাম দুপুর বেলায়। ওই ছাদে যাওয়া ছিল আমার যেন 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। চুড়ি নিবে বেলবাড়ি চুড়ি, চুড়ি নিবে। মাগো, চুড়ি নিবে নাকি? চুড়ি নিবে বেলবাড়ি চুড়ি। বাসনওয়ালা ঠং ঠং শব্দ করে বাসন বিক্রির আশায় বাসনের চুবড়ি মাথায় নিয়ে চলে যাচ্ছে। ওই ঠং ঠং শব্দ শুনে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। সন্ধ্যেবেলায় ওই দেখো, মা ছাদের উপর বসেছেন মাদুর পেতে। সঙ্গিনীরা তার চারিদিক ঘিরে গল্প করছে।
কি অবস্থা দাঁড়া করে কিছুই করতে পারলাম না বললাম মায়ের গল্পের সঙ্গিনীদের মধ্যে প্রধান ছিলেন আচার্যিনী। তিনি এই বৈঠকে রোজ নানান খবর কুড়িয়ে অথবা বানিয়ে আনতেন। এই তো আচার্যিনী এসে পড়েছে। আরে এসো এসো দিদি, তুমি না এলে জমেই না। আরে এসো বসো। তুমি আজ দেরি করে ফেললে দিদি। পান চিবুতে চিবুতে আর কত সময় কাটাবো। আর বলো না ভাই, বেরোতে যাব অমনি দুর্যোগ। কি হলো আবার? ওই সিঙ্গি বাড়ি থেকে ডাক পড়লো। কোন সিঙ্গি বাড়ির কথা বলছো? ওই যে গো, যাদের ছেলেটা গত বছর গঙ্গায় ডুবে গেল। আহা, সত্যি জল জ্যান্ত কাঁচা ছেলেটা বানের জলে ভেসে গেল। তা সিঙ্গি বাড়িতে তোমার ডাক পড়লো কেন? ধরবি না, অঘটনের মুশকিল আসান আর করবে কে? তা কি মুশকিলের আসান করলে তুমি? আর বলো না ভাই, কোত্থেকে সবচেয়ে সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার ঘটে যায়। সাংঘাতিক? তবে আর বলছে কি? কি হয়েছে শুনি? আজকাল যা হয়েছে, এই তো পরশুদিন স্যান্ডেলের বেলা চুরি হয়ে গেল। তাই নাকি? রাতের বেলা সব বস্য নিয়ে গেল চোর। কেউ টেরই পেল না। বলো কি? আরে বাবা, তুমি তো বলছো মানুষ চোরের কথা, আমি বলছি ভূতের কাণ্ড। ভূত? হ্যাঁ গো হ্যাঁ, একেবারে জল জ্যান্ত ভূত। সিঙ্গি বাড়ির ছোট ছেলের বইয়ের ঘাড়ে চেপে বসে আছে। কি সর্বনাশ! সর্বনাশ বলি সর্বনাশ। তা তোমায় ডাকলো কেন? সে আর বলো না, আমায় বলে কিনা ভূতের একটা ব্যবস্থা করে দিতে। তোমাকে? আমি তো শুনেছি ওদের ছোট ছেলের বউটি খুবই লক্ষ্মীমন্ত। ভূতের কাছে সব লক্ষ্মীমন্ত তন্ত বলে কিছু নেই। এই বলো না আমি কি কম লক্ষ্মীমন্ত? শুনলে শিউরে উঠবে। আমি একবার একটা ভূতের নজরে পড়েছিল। বলো কি? হ্যাঁ গো, তাও কি রাত দুপুরে। ওই যে সেবার আমাদের পাড়ে আগুন লাগলো না, পুড়ে মরলো, সেই আমার পিছু নিল। তুমি কি করলে? আরে বাবা, আমি আচার্যিনী, আমাকে কি অত সহজে কাবু করতে পারে? আমি আমাদের বাড়ির উঠোনে বাদাম গাছে একটা ঠ্যাং ভাঙা ঘোড়া বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, পরের দিন সকালে উঠে দেখি গাছে বাঁধা ঘোড়াটা হাওয়া। হ্যাঁ, আর রাতে দেখি ভূতটারও পাত্তা নেই। বুঝতেই পারছো কি হলো বলো দেখিনি? কি হলো? আমি কই ঠ্যাং বাঁধা ঘোড়াটাকে এমনি এমনি বেঁধে রেখেছিলাম। আমি জানতুম ভূতটা ঠিক ঘোড়ায় চড়ার শখ হবে। শখ হলেই সে ঘোড়ার দড়ি খুলে পিঠে চাপবে। হলো ঠিক তাই। বুঝতেই পারছো, ভূতের কাতুকুতু খেয়ে ঠ্যাং ভাঙা ঘোড়াটা ভূতকে পিঠে নিয়ে যেদিকে পারলো দিল ছুট। জানো মা, আজ না আমি আমাদের স্কুলে সাতকড়ি মাস্টার মশাইকে অবাক করে দিয়েছি। বলিস কি রে? কেমন করে? সাতকড়ি মাস্টার মশাই অবশ্য আমাদের ক্লাসে পড়ান না, কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসেন। তিনি কেমন করে জানতে পেরেছিলেন আমি পদ্য লিখি? তাই নাকি? তিনি রোজ আমাকে কাছে ডাকেন, একটা লাইন কবিতা লিখে বলেন পরের লাইনটা মেলাও তো। কি কাণ্ড! আমিও মিলিয়ে দিই। কিন্তু আজ হয়েছে কি জানো? তিনি দুটো লাইন লিখলেন, বললেন পূরণ করে আনো। এ তো খুব শক্ত রে। আমি কিন্তু পারলুম। কি লিখলি? অনেকটা লিখলুম, কিন্তু সবটা মনে নেই। দুটো লাইন মনে আছে, শুনি। মাস্টার মশাই লিখলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। আর আমার লেখা যে দুটো লাইন মনে আছে সে দুটো হলো, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। বাহ, বেশ লিখেছিস তো। জানো মা, আরো অনেক পদ্য আমি লিখেছি,
লিখতে লিখতে আমার একটা নীল খাতা আমি ভর্তি করে ফেলেছিলাম, কিন্তু খাতাটা যে কোথায় হারিয়ে গেল। কোথায় হারালি কে জানে? খুঁজেছিস? অনেক খুঁজেছি, পেলি না। একেবারে হারিয়ে গেলে আর পাবো কি করে? তা তো বটেই, একেবারে হারিয়ে গেলে ও বেচারি পাবে কি করে? আচ্ছা আচ্ছা দিদিমা, বলো তো পৃথিবী থেকে সূর্য কত দূরে? রবির শোনো কথা, অত বিদ্যে কি আমার আছে? মুখ্য মানুষ, আমি জানবো কি করে? জানো না তো, পৃথিবী থেকে সূর্য আছে 9 কোটি মাইল দূরে। বাবা, এই বয়সে এত শিখে ফেলেছে রবি। তোমরা তো জানো না, বিষ্ণুর কাছে কেমন মজার মজার গান শিখেছে রবি। তাই নাকি? একটা গান শুনি, ছড়ার গান। তাই শুনি না। এক যে ছিল বেদের মেয়ে, এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে। এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে, সাধের উল্কি পড়াতে। এক যে ছিল বেদের মেয়ে, আবার উল্কি পড়া যেমন তেমন উল্কি পড়া। আবার উল্কি পড়া যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি ঠাকুরজি। আবার উল্কি পড়া যেমন তেমন উল্কি পড়া। উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরজি। উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরজি। এক যে ছিল বেদের মেয়ে, এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে। এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে, সাধের উল্কি পড়াতে। এক যে ছিল বেদের মেয়ে। আমার যখন জন্ম হয়নি তার কবছর আগে থেকেই আমার বাবা প্রায় দেশ ভ্রমণে যেতেন। আমি যখন খুব ছোট তখন বাবাকে দেখেছি কিনা মনেই পড়ে না। মাঝে মাঝে তিনি হঠাৎ বাড়ি আসতেন, সঙ্গে আনতেন বিদেশি চাকর। একবার এনেছিলেন লেনু নামে এক পাঞ্জাবি ছেলেকে। পাঞ্জাবিদের কত বীরত্বের কথা আমি শুনেছি। শুনে মনে মনে ভারী ভালোবেসে ফেলেছিলাম পাঞ্জাবিদের। আর তাই লেনুকে দেখে আমার কি আনন্দ! লেনুর সঙ্গে ভাগ করবার জন্য আমার মন খালি উসখুস করতে লাগলো। আমি ওকে দূর থেকে দেখি, লেনু আমাকে দেখে। লেনু মুচকি হাসে, আমিও হাসি। লেনু হাতছানি দিয়ে ডাকে, আমি তার কাছে যাই। আমাকে দেখছে কেন? তুমি তুমি বাংলা জানো? জানে কুচ কুচ। কার কাছে শিখলে? কর্তা বাবু শিখাইছেন। তুমি তুমি কখনো যুদ্ধ করেছো? লড়াই? হ্যাঁ হ্যাঁ। আমার তো এখনো বয়স কম আছে। বড় হলে যুদ্ধ করবে? তা ফুরসত মিললে করবে। তুমি তুমি বন্দুক চালাতে পারো? বন্দুক চালিয়ে কি হবে, আমি কামান ছুড়বে। তুমি আমার জ্যোতি দাদাকে জানো? হ্যাঁ জানি। জ্যোতি দাদা বন্দুক ছুটতে পারে। আচ্ছা, তুমি তুমি বিশ্বনাথ শিকারীকে চেনো? ওনাকে তো আমি চিনে না। বিশ্বনাথ শিকারী
মস্ত মস্ত বাঘ শিকার করেছে। তুমি বাঘ দেখেছো? আমি ভাগ भी देखे और हाथी भी देखे। তোমাদের দেশে বাঘ আছে? नहीं, बाघ नहीं আছে। হাতি? हाथी भी नहीं আছে। তবে কি করে দেখলে? अरे वो एक बार पटियाला का जो राजा আছে না, ও হাতি চেপে আমাদের গাঁও में এসেছিল। তুমি হাতির গায়ে হাত দিয়েছিলে? এ বাপ রে, সুর দিয়ে ধরিয়ে নিলে তখন বহুত মুশকিল, একেবারে জান খতম করে দিবে। তোমাদের দেশে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে না? বড়বাবুকে পুষতে হবে। বাবা রাজি হবেন না। কেন? আমি তো এখনো ছোট, বাবার মতো বড় না হলে বাবা নিয়ে যাবেন? রবি দাদা, রবি দাদা, তুমি এখানে? আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কেন? কর্তা বাবু ডাকছেন। একি, তুই এখানে? কর্তা ডাকছেন কেন? বাবা রাগ করেছেন? আমি তা তো জানি না। কেন? আমি তো ছুটোছুটি করিনি। চেঁচামেচি করেছো বোধহয়। না, আমি চিৎকার চেঁচামেচি কিছুই করিনি। আমি তো শুধু লেনুর সঙ্গে গল্প করছি এখানে। তাহলে জানি না বাবা। আর কথা বাড়াতে হবে না। শঙ্করী, যা তাড়াতাড়ি রবিকে নিয়ে যা। চলো চলো। মাইজি, কি বলছো লেনু? আমার কুছ কুসুর হয়ে গেল নাকি মাইজি? না না, তোমার কেন দোষ হবে? বিশ্বাস করেন মাইজি, আমি একদম চিল্লাচিল্লি করে নাই। না না, তোমার কিছু ভয় নেই। যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি দেখি যাই কি হলো। আমি শঙ্করী দিদির সঙ্গে বাবার 3 তলার ঘরে যখন যাচ্ছি, বুক আমার দুরু দুরু করে কাঁপছে। আমি জানি বাবা কথা কম বলেন, সব সময় যেন কিছু ভাবছেন। বাবাকে দেখলেই আমার মনে হয় বাবা যেন কত একা। মনে হয় বাবা এত কাছে থেকেও যেন কত দূরে আছেন। ছোট ছিলাম তাই ছোট ছেলেকে কাছে ডেকে লোকে যেমন ছোট ছোট প্রশ্ন শুধোয়, তেমনি ভাবে তিনিও আমায় কখনো সখনো 2-1টা কথা জিজ্ঞাসা করতেন। এবারও কি তেমনি করেই আমাকে কিছু জিজ্ঞেস করবেন? এইসব কথা ভাবতে ভাবতে তার সামনে গিয়ে দাঁড়ালুম। প্রণাম করলুম। কেমন আছো? ভালো আছি। কবিতা লেখো শুনলাম। শ্রীকণ্ঠ বাবুর মুখে শুনলাম তোমার নাকি গানের গলাটি ভালো। উনি আমায় একটি গান শিখিয়েছেন। শুনি, গাও। ब्रज की बांसुरी मैं छोड़ो, ब्रज की बांसुरी मैं छोड़ो, ब्रज की
হিমালয়ে যেতে ইচ্ছে করো? যেতে চাই, যেতে চাই। এই কথাটা যখন যদি চিৎকার করে আকাশ ফাটিয়ে বলতে পারতাম, তাহলে তাহলে বোধহয় আনন্দের জবাবটা ঠিক দেওয়া হতো। কিন্তু কিন্তু আমি হাসি মুখে শুধুই ঘাড় নাড়লুম। বাড়ি থেকে হিমালয় যাত্রা করার সময় বাবা প্রত্যেকবার যা করেন, এবারেও তাই করলেন। সকলকে দালানে ডেকে নিয়ে উপাসনায় বসলেন। পারে পূর্ণম আনন্দম অঙ্গা স্মর জগা পরিপূর্ণম আনন্দম শ্রোত্রস্য শ্রোত্রম मनसो मनोयत् वाचः वाचं वागतीतं प्राणस्य प्राणम् परम वरे परिपूर्णम आनंदम परिपूर्णम উপাসনার শেষে আমি বাবাকে প্রণাম করলুম। মাকে প্রণাম করলুম। একে একে সব গুরুজনকে প্রণাম করলুম।
বাবার সঙ্গে গিরিরাজ হিমালয় দেখতে বেরিয়ে পড়লুম।